guys, and welcome you all to my channel, that is A for Aspirant. তো দেখো এই ভিডিওতে আমরা WBPSC মিসলেনিয়াস এক্সামে 2018 সালের অ্যারিথমেটিক সেকশনে যে মোট 25টা কোয়েশ্চেন দিয়েছিল সেগুলোর 1 by 1 সলভ করব। বেশ সোজা কোয়েশ্চেনই আছে, তো চলো দেখি 1 by 1 স্টার্ট করে সলভ করা। তো দেখো এখানে প্রথম প্রশ্নটা দিয়েছে, কি বলেছে, একটি বিদ্যালয়ে মোট ছাত্রের 75% বালক এবং বালিকার সংখ্যা বলেছে 420 হয়, তাহলে বালকের সংখ্যা কত, এটা চেয়েছে। তো দেখ এখানে বলেছে কত, যে টোটাল যে ছাত্র, মোট ছাত্র, তো আমি ধরে নিচ্ছি টোটাল হচ্ছে 100%, ঠিক আছে। তাহলে এখানে বলেছে বালকের সংখ্যা হচ্ছে 75%, তাহলে এখানে ছাত্রীর সংখ্যা কত হবে, বা গার্লস হচ্ছে 25%, ঠিক আছে। এবার দেখো 25%-এর মান কত দিয়েছে, 420, তাহলে 75%-এর ভ্যালু কত হবে, 75 ডিভাইডেড বাই 25 হয়ে যাবে, আর ইন্টু কত, 420। তাহলে এটা দেখো 25 3-এ কত হচ্ছে 75, এবং 3 আর 4-এ 420 গুণ করলে হচ্ছে 1260 জন। তাহলে ওই স্কুলে তোমার হচ্ছে ছাত্রের সংখ্যা কত হচ্ছে, বা বালকের সংখ্যা, অপশন ডি 1260। ওকে, তো চলো দেখি নেক্সট কোয়েশ্চেনটা কি দিয়েছে। দেখো পরের প্রশ্নটাই বলছে যে এর স্যালারি হচ্ছে কত, 25% লেস দ্যান অফ বি, তাহলে হাউ মাচ পার্সেন্ট ইজ বি স্যালারি মোর দ্যান অফ দ্যাট অফ এ। তাহলে দেখো এবার এখানে কি করছি, আমি প্রথমে 25%কে আমি ভগ্নাংশে পরিণত করলাম, তাহলে 25% সমান কত হবে, 1/4। তাহলে এইটা কত হচ্ছে, এইটা হচ্ছে বি এর স্যালারি, আর এই একটা কত হচ্ছে এর স্যালারি থেকে, বি এর স্যালারি থেকে এর স্যালারি কতটা কম, ঠিক আছে। তাহলে মানে লেস অংশটা। তাহলে বি এর স্যালারি যদি 4 ইউনিট হয়, তাহলে এর স্যালারি কত, 4 - 1 3 ইউনিট। এবার আমাকে জিজ্ঞেস করেছে কি, যে এই অঙ্কতে বি এর বেতন এর বেতনের থেকে কতটা বেশি, তাহলে পার্সেন্টেজ যে রিকোয়ার্ড, পার্সেন্টেজ মোর, তাহলে কত দেখো এর স্যালারির ওপর, তাহলে এর স্যালারি 3 এবং বি এর স্যালারি কত বেশি, তোমার 4 - 3 বা 1 বেশি। তাহলে 1/3-কে যদি আমি পার্সেন্টেজে চেঞ্জ করি তাহলে কত হয়ে যাবে, এটা 33 আর 1/3%। আচ্ছা, আমি যদি এখানে 100 দিয়ে গুণও করি তাহলে কত, 100-কে 3 দিয়ে ভাগ করলে এটা বেরোবে। তাহলে বি এর স্যালারি এর বেতন থেকে 33.1/3% বেশি। ওকে, অপশন বি এটা। তো চলো দেখি নেক্সট কোয়েশ্চেনটাই কি দিয়েছে। তো দেখো পরবর্তী প্রশ্নটাই বলেছে যে একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলো, কিন্তু সে যদি পণ্যটা বা যে মালটা তোমার হচ্ছে আরও 200 টাকাতে বিক্রি করতো, তাহলে তার 5% লাভ হতো। তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো প্রথমে কি করেছিল, লস করেছিল 20%-এ, ঠিক আছে, এবং তারপরে বিক্রি করবে কত, যদি 200 টাকাতে বেশি বিক্রি করতো তাহলে 5% প্রফিটে। তাহলে এটা -20%, এটা হচ্ছে +5%। তাহলে এই দুটোর মধ্যে গ্যাপ কত, এই দুটোর মধ্যে দেখো -20 আর +5, তাহলে এখানে 25%-এর গ্যাপ রয়েছে। এবার বলছে এই গ্যাপটা পূরণ হতো কখন, যখন সেই লোকটা 200 টাকা বেশিতে সেই জিনিসটা বিক্রি করতো। তাহলে 25%-এর মানই হচ্ছে কত, ₹200, ঠিক আছে। এবার কি বলছে, পণ্যটির ক্রয় মূল্য। তাহলে দেখো পণ্যটির ক্রয় মূল্য আমি এখানে কত নিতে পারি, 100%, তার উপরে তো লাভ আর ক্ষতি হবে। তাহলে 25% মানে কত হচ্ছে 200, তাহলে 100% সমান কত, 100%। তাহলে 25-এর সাথে কত 4 গুণ করতে হবে, তবে 100% পাবো। তাহলে এখানেও কী হচ্ছে, আমাকে 200-র সাথে 4 গুণ করতে হবে, তাহলে 200 গুণিত 4 কত, 800 টাকা। তাহলে পণ্যটির ক্রয় মূল্য হচ্ছে কত, অপশন বি 800 টাকা। ওকে, তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। পরের অঙ্কটা কি বলেছে, এ ডিসঅনেস্ট ডিলার বা একটি অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে পণ্য বিক্রয় করার দাবি করে, কিন্তু বেঠিক ওজনের বাটখারা সে ব্যবহার করে। যেখানে কি বলছে 1 কেজি পণ্যের স্থানে সে 900 গ্রাম, মানে 1 কেজি যে জিনিসটার
ওজন হবে সেখানে সে 900 গ্রাম দেয়, কিন্তু বলে সে দামেই বিক্রি করে। তো তার লাভের শতকরা কত সেটা আমাকে বার করতে হবে। তো দেখো এখানে ব্যক্তিটি কত ব্যবহার করছে, দেখো যে 1 কেজি মানে কত 1000 গ্রাম। তো 1 কেজির জায়গায় বা 1000 গ্রামের জায়গায় সে কত ব্যবহার করছে, 900 গ্রামের বাটখারা। ঠিক আছে, এটার মানে কি, সে যদি 900 গ্রামের জিনিস বিক্রি করে সে দাম নিচ্ছে কত 1000 টাকার, তাহলে সে এখানে কত গ্রামের জিনিসের দাম বেশি পাচ্ছে, 1000 থেকে 900 বাদ দিলে পড়ে থাকছে কত 100 গ্রাম। তাহলে সে এখানে 900 গ্রাম জিনিস বিক্রি করছে, জিনিস বিক্রি করে সে লাভ করছে 100 গ্রাম জিনিসের দাম। তাহলে এটা শতকরা কত হবে, তাহলে পার্সেন্টেজ প্রফিট করছে সে 100 টাকা কত 900 গ্রাম জিনিসের উপর বিক্রি করে। তাহলে কত হচ্ছে, যদি পার্সেন্টেজে চেঞ্জ করি তাহলে এটা 100 এটা 0 কেটে গেল, পড়ে থাকলো 1/9। 100কে 9 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকছে 11.1 হয়। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো, আশা করি অঙ্কটা বেশ সোজাই ছিল। তো এটার উত্তর হচ্ছে অপশন বি। তো চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। তো দেখো এই অঙ্কটা কি বলছে স্পিরিটের সঙ্গে কি অনুপাতে জল মেশালে ক্রয় মূল্যেই বিক্রি করলে তোমার হচ্ছে 20% লাভ হবে। এবার দেখো 20%কে আমি যদি ফ্র্যাকশানে চেঞ্জ করি তাহলে কত হবে 1/5। তাহলে এই 5টা কি হচ্ছে, এই 5টা হচ্ছে স্পিরিটের পরিমাণ। ঠিক আছে, এবার এই 5 ভাগ স্পিরিটে যদি আমি 1 ভাগ জল মেশাই তবেই তো আমি 20% তোমার হচ্ছে লাভ পাচ্ছি, যদি সেটাকে আমি ক্রয় মূল্যে বিক্রি করি। তাহলে কি আমি 5 ভাগ স্পিরিট আর 1 ভাগ জল নিলাম। ঠিক আছে, তাহলে 5 ভাগ স্পিরিটের দামে আমি হচ্ছে সেটা 6 ভাগ হিসেবে বিক্রি করলাম। ওকে, তবে 20% লাভ পাচ্ছি। তাহলে এখানে কি বলেছে, স্পিরিটের সঙ্গে জলের অনুপাত। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে, এখানে জল আর স্পিরিটের অনুপাতটা নিচ্ছি। তাহলে কত হচ্ছে 1 হচ্ছে জলের পরিমাণ এবং স্পিরিটের পরিমাণ কত 5। তাহলে 1:5 অনুপাতে মেশালে তবেই ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ পাবো। তাহলে এটার কি অপশন হচ্ছে, অপশন বি হচ্ছে উত্তর এটার। তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। তো দেখো এই অঙ্কটা আমাকে হচ্ছে একটা সংখ্যা দিয়ে দিয়েছে, তার সিম্পলিফিকেশন করতে হবে ক্যালকুলেট এটা। তো চলো দেখি ক্যালকুলেট করি, 1/1 স্টার্ট করি। তো দেখো 6-এর অঙ্কটায় কি বলেছে, আমাদের এই ভ্যালুটা দিয়েছে, এটা আমাকে সিম্পলিফিকেশন করে এর ফাইনাল অ্যান্সার বার করতে হবে। তো দেখো এখান থেকে এটাকে আমরা লিখতে পারি 1/1000। এবার এটাকে কত 1/5ই থাক। এবার 999 পড়ে রয়েছে। আচ্ছা, এই 999 রয়েছে আর এখানে কত 495 ভাজিত 494 ভাগ 495 রয়েছে। ঠিক আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারবো, কত 999 প্লাস 494 ডিভাইডেড বাই 495, এই দুটোর সাথেই কত আমায় গুণ করতে হবে 99। ওকে, এটাকে তাহলে এবার কি পাচ্ছি দেখো 1/1000 যেরকম আছে লিখলাম, এটা হচ্ছে 1/5। এবার এই যে 999 এটাকে আমরা লিখতে পারি কত 1000 মাইনাস 1 এইভাবে, আর এখানে এটা রয়ে গেছে কত 494 ডিভাইডেড বাই 495। ওকে, গুণিত 99। তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি, তাহলে 1/1000 রইলো এখানে। এবার এটা 1/5 যেরকম আছে রয়ে গেল। এবার দেখো 99-এর সাথে আমি এখানে কত গুণ করলাম, তোমার হচ্ছে 1000। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এটা কত 99,000 মাইনাস কত 90, সরি 90 না, এটা হবে 99। ওকে, প্লাস এখান থেকে কত পাচ্ছি দেখো আরও, দেখো 99কে যদি 495কে 99 দিয়ে ভাগ করলে পড়ে থাকবে কত 5। তাহলে 494 ডিভাইডেড বাই 5। ওকে, এবার দেখো 494 আর প্লাস 1 এই দুটোকে যোগ করলে কত হবে 495। ঠিক আছে, 495কে আমি 5 দিয়ে ভাগ করলে কত হবে, আবার তোমার এটার উত্তর বেরিয়ে যাবে 99। তাহলে এখানে 1/1000
এবার এই দুটোকে এটাকে আর এটাকে ক্যালকুলেট করলে আমার ডাইরেক্ট এখানে কত ভ্যালু বেরিয়ে যাবে 99 প্লাস 99,000 আর এখানে কত -99 এটা রয়েছে। দেখো প্লাস মাইনাস এখানে কেটে গেল, তাহলে কত পড়ে থাকছে 99,000 আর নিচে পড়ে থাকছে 1000। দেখো 1000 এখানে 1000 কেটে গেল, তাহলে ফাইনাল কত অ্যান্সার পড়ে থাকলো 99। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। দেখো অপশন এ 99 হচ্ছে এই পুরো অঙ্কটার সরলতম মান, সিম্পলিফাইড ভ্যালু। ওকে, তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। তো দেখো এই অঙ্কটা কি বলছে যে একটা ছাত্রকে কোনো সংখ্যাকে 3 দ্বারা ভাগ করতে বলেছে, কিন্তু সে কী করেছে তার জায়গায় সেটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে, নিয়ে ভ্যালু পেয়েছে কত 29.7। তাহলে কারেক্ট অ্যান্সার কত? তাহলে আমি ধরছি সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে সে কী করে ফেলেছে সেটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলেছে, মাল্টিপ্লাই বা গুণ করে ফেলাতে তার ভ্যালু কত হয়ে গেল 3x। এবার 3x এর মানটাই তো হচ্ছে 29.7। ওকে, তাহলে এখান থেকে আমি x এর মানটা পেয়ে যাব কত 29.7 ডিভাইডেড বাই 3 নিয়ে কত হচ্ছে এটা। দেখো 297কে 3 দিয়ে ভাগ করলে 99 হয়, তাহলে এটা বেরিয়ে যাবে 9.9। তাহলে x এর মানটা বেরিয়েছে হচ্ছে 9.9। কিন্তু এখানে কি বলেছে, এখানে বলেছে কারেক্ট অ্যান্সারটা কি, মানে ওই সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করার ফলে কত উত্তর বেরিয়েছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে 9.9কে আমাকে কত 3 দিয়ে ভাগ করতে হবে, তো 99কে 3 দিয়ে ভাগ করলে কত উত্তর বেরোবে 33। তাহলে এখানে উত্তর বেরোবে কত 3.3 হচ্ছে অ্যান্সার। তাহলে কারেক্ট অ্যান্সার কত অপশন বি 3.3। ওকে, তো চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। তো দেখো এই অঙ্কটাই বলেছে যে একটা চৌবাচ্চার 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, তাহলে বাকি অংশ পূর্ণ হতে আরও কত সময় লাগবে। তো এখানে 4/5 অংশ পূর্ণ হতে কতক্ষণ সময় লাগে 1 মিনিট, বা এখানে লাগে কত 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে পূর্ণ অংশ, তাহলে 1 ইউনিট। ঠিক আছে, তাহলে পূর্ণ অংশ ভর্তি হতে কতক্ষণ সময় লাগবে 60 গুণিত এটা 5/4টা এখানে উল্টে যাবে, তো 4/5 আছে, এটা 5/4 হয়ে গেল। তাহলে পুরো এক অংশ পূর্ণ হতে মানে পুরো চৌবাচ্চাটা পূর্ণ হতে সময় লাগবে কত, দেখো 60কে 4 দিয়ে ভাগ করলে পড়ে থাকে 15, আর 15/5 কত হচ্ছে 75 সেকেন্ড। তাহলে চৌবাচ্চাটা পুরোপুরিভাবে ভর্তি হতে সময় লাগে হচ্ছে 75 সেকেন্ড। কি বলছে এখানে 4/5 অংশটা অলরেডি 60 সেকেন্ডে ভর্তি হয়ে গেছে, তাহলে বাকি যে অংশটা রয়েছে সেটা ভর্তি হতে কতক্ষণ সময় লাগবে, তাহলে কতক্ষণ এক্সট্রা সময় লাগবে। তাহলে এক্সট্রা যে সময়টা লাগবে সেটা হচ্ছে 75 থেকে আমি 60 সেকেন্ড বাদ করে দেবো, তাহলে পড়ে থাকছে কত 15 সেকেন্ড। তাহলে বাকি অংশ পূর্ণ হতে আর 15 সেকেন্ড সময় লাগবে, যেটা হচ্ছে কি অপশন বি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, তো বেশ সোজা অঙ্ক এগুলো। তো চলো দেখি পরের অঙ্কটা দেখি কি দিয়েছে। মিসলেনিয়াসের কোয়েশ্চেনগুলো মোটামুটি সোজা লেভেলই হয়, ক্লাস 10 অবধি থাকে এগুলো। ঠিক আছে, তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে, যেখানে অসুবিধা হবে বলবে, কমেন্টে জানাবে, সে মতো পরের একদিন দেখিয়ে দেবো। তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। তো বলছে দেখো যে এখানে বলছে এক্স একটি কাজ 20 দিনে এবং ওয়াই একটি কাজ 12 দিনে করতে পারে। বলছে ওয়াই ওই কাজটি প্রথমে একা 9 দিন করলো এবং বাকি যে কাজটা পড়ে থাকবে সেটা এক্স একা কত দিনে শেষ করবে। তাহলে এখানে এক্স কাজটা করে কত দিনে 20 দিনে, আর ওয়াই কাজটা করে কত দিনে 12 দিনে। তা আমি ধরে নিচ্ছি টোটাল ওয়ার্ক কত 20 আর 12 এলসিএম, তো 20 আর 12 এলসিএম হয় হচ্ছে 60। ওকে, তাহলে এদের এফিসিয়েন্সি কত, তাহলে এক্সের এফিসিয়েন্সি হচ্ছে 60/20 3, আর ওয়াইয়ের এফিসিয়েন্সি হচ্ছে 60/12 5। এবার ওয়াই বলছে কাজটি একা 9 দিন করলো, তাহলে ওয়াই মোট কত কাজ করেছে 9 দিন করেছে এবং প্রত্যেক দিন সে 5 অংশ কাজ করে, মানে মোট 45 অংশ কাজ সে করে ফেললো। তাহলে বাকি কতটা রইল, তাহলে বাকি রইল কাজের 60 অংশ পুরোটা মাইনাস 45, তাহলে 15 অংশ বাকি রইল কাজটা করতে। এবার এই কাজটি এক্স কদিনে করবে,
বাকি কাজ রয়েছে 15 অংশ। এক্স একদিনে কাজ করে কত 3 অংশ, তাহলে টাইম লাগবে কত এক্সের 15/3 সমান হচ্ছে 5 দিন। তাহলে এক্স হচ্ছে বাকি কাজটা 5 দিনে একা করে ফেলবে। তাহলে এই প্রশ্নটার উত্তর হচ্ছে অপশন এ 5। ওকে, তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। তো পরের অঙ্কটা খুবই সোজা একদম। বলছে 12 জন শ্রমিক একটা কাজ 4 দিন শেষ করে 4 ঘন্টা সময় নেয়, তাহলে 15 জন শ্রমিক ওই কাজটা সম্পূর্ণ করতে কতক্ষণ সময় নেবে? তাহলে 12 জন শ্রমিক কতক্ষণ সময় লাগে? 4 ঘন্টা। তাহলে 15 জন শ্রমিক কত করছে? আমি ধরছি হচ্ছে এক্স ঘন্টা সময় নেবে। ঠিক আছে, তাহলে এক্সের মানটা আমাকে এখানে বার করতে হবে। তাহলে এক্সের মান এখানে কত? দেখো কত করছি, 12 গুণিত 4, আর এখানে কত রয়েছে? ডিভাইডেড বাই 15। 3 দিয়ে ভাগ করলে এটা 4 হয়ে যায়, আর এখানে 5 পড়ে থাকে। তাহলে এখানে কত? 16/5। এখান থেকে কত বেরোবে? 3 পূর্ণ 1/5 ঘন্টা। তাহলে দেখো 3 পূর্ণ 1/5 ঘন্টা মানে 3 ঘন্টা, আর 1/5 আওয়ারকে কী করবো? 1/5 ইন্টু 60 মিনিট। তাহলে কত বেরিয়ে যাবে? এখান থেকে বেরোবে 12 মিনিট। 60কে 5 দিয়ে ভাগ করলে 12 বেরোয়। তাহলে 3 ঘন্টা 12 মিনিট লাগবে 15 জন শ্রমিকের ওই কাজটা সম্পূর্ণভাবে করতে। তো দেখো এখানে অপশন বি রয়েছে 3 ঘন্টা 12 মিনিট। তাহলে 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি 3 ঘন্টা 12 মিনিট। তো চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। তো দেখো 11 নম্বর অঙ্কটায় কি বলেছে যে একজন মালি 17,956টি গাছের চারা এমনভাবে রোপণ করলো যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী আছে। মানে ধরো এরকম এতগুলো রো রয়েছে, যতগুলো রো আছে ঠিক প্রত্যেকটা রোতে ততগুলোই গাছ আছে। তাহলে বলছে একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে সেটা বার করতে হবে। তো বেসিক্যালি কি এখানে আমাদের হচ্ছে 17,956 তার বর্গমূল বার করতে হবে। তো 17,956 এর বর্গমূলটা বার করব। তো এরকম বর্গমূল বার করার জন্য কি করব? প্রথমে হচ্ছে শেষ দুটো সংখ্যা আমি নিয়ে নেব এবং বাকি সংখ্যাটা রেখে দেবো। এবার দেখো 6 ইউনিট ডিজিটে রয়েছে 6। তো 6-এর যখন ইউনিট ডিজিটে কোন কোন সংখ্যা স্কোয়ার করলে আমি 6 পাবো? দেখো 4 স্কোয়ার 16, সেখানে ইউনিট ডিজিটে আমি 6 পাবো। আর 6 স্কোয়ার হচ্ছে কত? 36, সেখানে ইউনিট ডিজিটে আমি 6 পাচ্ছি। এছাড়া অন্য কোথাও পাবো না। তাহলে শেষ সংখ্যাটা কত হবে? শেষ সংখ্যাটা হয় 4 হবে, নয়তো 6 হবে। এবার 179, দেখো 179 কত? 13 স্কোয়ার আর 14 স্কোয়ার এর মাঝখানে আসে। তো 13 স্কোয়ার কত? 169, এবং 14 স্কোয়ার কত? 196। তো 179 যেহেতু 196 থেকে কম, তার মানে বোঝা যাচ্ছে যে প্রথম সংখ্যা দুটো হচ্ছে 13। এবার শেষ সংখ্যাটা 4 হবে না 6 হবে সেটা বার করতে হবে। তো সেটা করার জন্য কি করতে হবে? দেখতে হবে যে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা 13 বা 14 এ দুটো যে স্কোয়ার কোনটার কাছে। দেখো 179 থেকে 169-এর মধ্যে গ্যাপ কত? 10-এর, বা -10 করলে হবে। আর এদিকে 179 থেকে 196 যেতে গেলে কত করতে হবে? +17। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে 13 স্কোয়ারটা কাছে থাকছে। তো এর মানে কি হচ্ছে যে এইখানে 4 এবং 6-এর মধ্যে যে সংখ্যাটা সেটাই আমি হচ্ছে নেব। বা এছাড়া আরেকটা কোচ করতে পারো। দেখো এখানে হচ্ছে কত? 13 রয়েছে, তার মানে কি এটা 135, তার কম বা বেশি হতে পারে। তাহলে 135-এর স্কোয়ার কত? দেখো প্রথমে এরকম যখন স্কোয়ার থাকবে শেষে 5 থাকলে প্রথমে 5 স্কোয়ার 25 লিখে দেবে, এবং বাকি যে সংখ্যাটা সেটা এবং তার পরের সংখ্যার গুণফল। তো 13 আর 14-র গুণফল কত হচ্ছে? 182। তাহলে দেখো 135-এর স্কোয়ার বেরোলো এটা, আর এখানে কত রয়েছে? 17,956, তাহলে সেটা 135-এর চেয়ে কম। তার মানে বুঝতে পারছি এখানে 17,956-র বর্গমূল হচ্ছে 134। ঠিক আছে, তাহলে এখানে কতগুলি গাছ রয়েছে একটি শ্রেণীতে? অপশন বি 134টি গাছ রয়েছে। ওকে, তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। তো এই অঙ্কটা কি বলেছে যে একটি ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ বার্ষিক 7% হারে, 1/4 অংশ বার্ষিক 8% হারে এবং বাকি অংশ 10% হারে বিনিয়োগ করল।
যদি তার বার্ষিক আয় 561 টাকা হয় তাহলে তার মূলধন কত হলো, মানে সে ইন্টারেস্ট বাবদ পেয়েছে হচ্ছে 561 টাকা, তাহলে তার মূলধনটা আমাকে বার করতে হবে, মানে কত প্রিন্সিপাল ভ্যালু ছিল। তো ধরে নিচ্ছি যে পুরো অংশটা হচ্ছে 1, তাহলে বাকি যে অংশটা বার্ষিক 10% হারে বিনিয়োগ করেছে সেটা বার করতে হবে। তাহলে 1 থেকে আমায় কত 1-এর 3 আর 1-এর 4 এর যোগফলটা বিয়োগ করতে হবে। তাহলে এটা কত হবে 1 মাইনাস, দেখো 3 আর 4-এর এলসিএম হচ্ছে 12, তাহলে এখানে 3-এর সাথে 4 গুণ করলে 12 হবে, তাহলে এখানে 4 প্লাস 3 কত 7, তাহলে এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি 12, আর এটা 12 মাইনাস 7 কত বেরোলো 5/12, এটা হচ্ছে বাকি অংশটা। এবার দেখো আমি ধরে নিচ্ছি যে ব্যক্তিটির মূলধনের পরিমাণ এক্স, তাহলে এক্সের 1-এর 3 অংশ বা x/3 কত পার্সেন্ট, 7% হারে। এবার কত 1-এর 4 অংশ বা x/4, এটা কত 8% হারে সে বিক্রি করেছে, বিনিয়োগ করেছে। আর বাকি যেটা পড়ে রইল মানে কত 5x/12, এটা কত 10% হারে বিনিয়োগ করেছে, কত 1 বছরের জন্য, সেই জন্য আর 1 বছরটা লিখলাম না এখানে। নর্মালি যেরকম আমরা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বার করি সেটাই বার করছি। তাহলে এখানে কত হচ্ছে, নিচে PRT/100 থাকে, তাহলে এখানে 100 সমান কত, উত্তর হবে এটা 561। ঠিক আছে, তাহলে দেখো এবার এখান থেকে 100 যদি গুণ হয়ে যায় তাহলে এখান থেকে কত পাচ্ছি 7x/3, এটা হচ্ছে কত 8x/4, আর এটা হচ্ছে 50x/12 সমান কত হবে, দেখো 561, এর সাথে 100 গুণ করলে এরকম লিখলাম। ঠিক আছে, এবার এদিকে দেখো 7x/3 আছে, তো নিচে কত আছে হরে 3, 4 এবং 12, তাহলে এদের এলসিএম কত হবে, এখানে 3, 4 এবং 12 এলসিএম হচ্ছে 12 হয়। তো দেখো 3-এর সাথে 4 গুণ করলে 12 এবং 7×3 = 21x, এরপরে কত হচ্ছে 4×3 = 12, এটা হয়ে যাবে 24x, আর এটা কত রয়েছে, এটা রয়েছে 50x। ঠিক আছে, সমান কত 561 ইন্টু এত, তাহলে 21, 24 কত হচ্ছে 45, 45 আর 50 হচ্ছে কত, এটা 21 হবে না, এটা হবে 28। ঠিক আছে, এটা হয়ে যাবে 28, দেখো 7×4 = 28 হয়, তাহলে 28 আর 24 হচ্ছে 52, 52 আর 50 হচ্ছে 102, তাহলে 102x / 12 = 561 × 100। ওকে, তাহলে দেখো এটা কেটে গেল, এখানে কত হয়ে যাবে 12, এটা 6 রয়ে গেল, আর এখানে পড়ে থাকছে 51। এবার দেখো 51 তার সাথে হচ্ছে কত গুণ করলে 51, 11 হচ্ছে 561, তাহলে এক্সের মান কত হয়ে গেল 11, 6টার দিকে চলে গেলে গুণফল হয়ে যাবে, আর এটা হয়ে গেল 100, তাহলে 11×6 কত হচ্ছে 6600, তাহলে 6600 টাকা হচ্ছে ওই ব্যক্তিটি মূলধনের পরিমাণ। তাহলে এর উত্তরটা কত হচ্ছে অপশন বি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো এখানে কি বলেছে যে একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায় এবং অপর ট্রেনটি হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়। দুটি ট্রেন সকাল 8টায় যদি দুটি স্টেশন, মানে একটা বর্ধমান থেকে হাওড়া, একটা হাওড়া থেকে বর্ধমান, পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, তাহলে কখন তারা মিলিত হবে। মানে দেখো এখানে বর্ধমান আর এটা হাওড়া, এটা বর্ধমান, এটা হাওড়া, দুটি ট্রেন একই সাথে যাত্রা শুরু করলো, নিয়ে মিডিলে কোনো একটা পয়েন্টে তারা, ধরো এই জায়গাটাতে তারা একে অপরকে ক্রস করবে বা মিলিত হবে। তো সেই সময়টা কখন হবে সেটা আমাকে বার করতে হবে, যদি দুটোই সকাল 7টা দিয়ে ছাড়ে। ঠিক আছে, তাহলে দেখো এখানে তো কোনো দূরত্ব বলে দেয়নি, তো আমি এখানে ধরে নিচ্ছি যে মোট যে দূরত্ব, ডিস্টেন্সটা, মোট দূরত্ব হচ্ছে এবং 6 এবং 4 ঘন্টা এদের এলসিএম, তাহলে 6 আর 4
এর এলসিএম কত বার করলে হচ্ছে 12। তাই আমি ধরে নিচ্ছি যে 12 কিমি হচ্ছে দূরত্ব। ঠিক আছে, তাহলে বর্ধমান থেকে হাওড়া যেটা যাবে তার স্পিড কত? তার স্পিড হচ্ছে 12 ডিভাইডেড বাই কত, 6। 6 ঘন্টায় যাবে বর্ধমান থেকে হাওড়া, তাহলে 2 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে বর্ধমান থেকে হাওড়া যাওয়ার ট্রেনের গতি ধরছি, অ্যাকচুয়াল নয়। আর হাওড়া থেকে বর্ধমান যে ট্রেনটা যাচ্ছে তার স্পিড কত হবে, সেটা হচ্ছে 12 কিলোমিটার যায় কত, 4 ঘন্টায়। তাহলে এটা হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে স্পিড। এবার দেখো এই দুটো ট্রেন কি হচ্ছে, পরস্পরের অভিমুখে যাচ্ছে, মানে অপোজিট ডিরেকশানে। ঠিক আছে, অপোজিট ডিরেকশানে যাচ্ছে, তাহলে এদের রিলেটিভ স্পিডটা কত হবে? তাহলে এদের রিলেটিভ স্পিড কত হয়ে যাবে, এটা দুটোর মধ্যে যোগ, তাহলে 2 + 3 = 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই দুটো যখন ট্রেন একসাথে ছাড়বে তো তখন মিলিত হতে তাদের মধ্যে কতক্ষণ সময় লাগবে? তো টাইম লাগবে কত, দেখো টাইমটা লাগে কি, টোটাল ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, তাহলে 12 ডিভাইডেড বাই 5, তাহলে কতক্ষণ লাগছে, 2×2=5 আওয়ার। তো দেখো 2 ঘন্টা সমান এখানে কত হচ্ছে, এটা 2 আওয়ার। আর 2/5, 2/5কে আমি দেখো কত, 2/5 এটাকে আমি মিনিটে চেঞ্জ করব, তাহলে 5 × 12 = 60 এবং 12 দুগুণে কত, 24। তাহলে 2 ঘন্টা 24 মিনিট পর তারা মিলিত হবে, এটা পাচ্ছি। কিন্তু দেখো কোয়েশ্চেনে কী বলেছে, ট্রেন দুটি সকাল 7টায় দুটি স্টেশন থেকে ছাড়ে, তাহলে কখন তারা মিলিত হবে? তাহলে সকাল 7টায় যদি ছাড়ে 7 AM, আর মিলিত হওয়ার জন্য সময় লাগবে হচ্ছে 2 আওয়ার 24 মিনিট। তাহলে এখানে বলতেই পারি যে 9:24 AM, ঠিক এই সময়তে ট্রেন দুটো একে অপরের মিলিত হবে। তো দেখো এখানে হচ্ছে অপশান সি 9:24 AM, এটা হচ্ছে এই প্রশ্নটার উত্তর। তো আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 14টা দেখি কি দিয়েছে। তো দেখো এই অঙ্কটা কি বলেছে, যে অজয় বিজয়ের থেকে বয়সে অনেক ছোট এবং তরুণের থেকে বড়। তো যদি বিজয় ও তরুণের বয়সের যোগফল 48 বছর হয় তবে অজয়ের বয়স কত? তো এখানে কি বলেছে দেখো, বিজয়ের এজ অজয়ের থেকে বেশি এবং অজয়ের এজ তরুণের থেকে বেশি, এটা বলেছে। ওকে, তাহলে আমাকে এখানে আর এটা কি বলে দিয়েছে, বিজয় আর তরুণ এদের বয়সের যোগফল হচ্ছে কত, 48, এটা দিয়েছে। তা আমাকে অজয়ের এজটা বার করতে হবে, এটুকুনি আমাকে বার করতে হবে যে কত হতে পারে এটা বেসিক্যালি। তো আমি কি ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি বিজয়ের থেকে অজয়ের বয়সের যে পার্থক্য, অজয়ের থেকে তরুণের এজেরও সেই একই পার্থক্য, কারণ এখানে ডাইরেক্টলি তো বলে দেয়নি যে কতটা হবে বা কতটা বড় কতটা ছোট, তো আমি এখানে ধরে নিতে পারি। তাহলে এখানে অজয়ের এজ কত হবে, 2A = কত, বি মানে বিজয়ের এজ এবং তরুণের এজ, তারা দুজনের সমান। তো দেখো এখানে বিজয় আর তরুণের এজের বয়স কত দিয়েছে, মোট বয়স দিয়েছে হচ্ছে 48 বছর, তাহলে 2A সমান হচ্ছে 48, তাহলে অজয়ের এজ কত, 48/2 সমান কত, 24 বছর। ঠিক আছে, তাহলে অজয়ের এজটা 24 বছর হতে পারে। তো অপশান সি 24 বছর হচ্ছে এর উত্তর। ওকে, এছাড়া আর কোনোভাবে তো বলে দেওয়া নেই তো বড় হবে না, কতটা বড় কতটা ছোট, তাহলে একমাত্র এই অপশানটাই আমরা নিতে পারি যে দুজনের বয়সের যে গ্যাপটা সমান। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো কি বলছে, তো দেখো এই অঙ্কটায় কি বলেছে যে এক্সের মাসিক আয় 25,000 টাকা এবং সে শিক্ষাখাতে ব্যয় করে হচ্ছে 10% এবং বাকি আয়ের 20% সে ব্যয় করে কি গৃহখাতে বা হাউজিং স্কিমে, এবং তারপর যে বাকিটা পড়ে থাকে তার 15% সে জমা করে সে সঞ্চয় একটা সেভিং স্কিমে। ঠিক আছে, এবং বাকি যে টাকাটা থাকে সেই টাকাটা তোমার হচ্ছে খাবার এবং জামা কাপড়ে ব্যবহার করা হয়। তাহলে বলছে আয়ের কত শতাংশ খাওয়ার ও জামা কাপড়ে ব্যবহার করছে, সেটাই আমাকে বার করতে হবে। ওকে, তো দেখো আমি ধরে নিচ্ছি তার আয় হচ্ছে 100%। ওকে, বেশ পুরোটাই হবে।
তো তার 10% সে খরচা করছে কিসে? এডুকেশনে। তাহলে বাকি কত পড়ে থাকছে? 90%। সেই 90% তার কাছে কি রিমেনিং অ্যামাউন্ট পড়ে রইল। এবার এই যে 90%, এই 90%-এ সে কি 20% খরচা করছে তোমার হাউজিংয়ে। মানে 90%-এর 20%, মানে 20%কে যদি আমি ফ্র্যাকশনে চেঞ্জ করি 2/10, তাহলে দেখো 10 কে তো 9 এবং 2 হচ্ছে 18%। সে 18% খরচা করছে কিসে? হাউজিং স্কিমে। এবার 90 থেকে 18 বাদ দিলে পড়ে থাকছে কত? 72। তাহলে 18% সে হাউজিং স্কিমে ব্যবহার করার পর পড়ে থাকছে কত? আরও 72% তার টাকা। এবার এই যে 72%, এই 72%-এর সে 15% কিসে খরচা করছে? তোমার হচ্ছে সেভিং স্কিমে। এবার 15%কে আমি লিখতে পারি ফ্র্যাকশনে লিখলে 3/20, ঠিক আছে? তাহলে এবার দেখো যে বাকি টাকাটা রয়েছে তার, সেটা আমি ধরে নিচ্ছি 20 তার 3 অংশ সে ব্যবহার করছে সেভিংয়ে। তো বাকিটা কত হচ্ছে? 17 যেটা 17 ইউনিট, সেটা সে ব্যবহার করছে কিসে? ফুড অ্যান্ড ক্লোথস। ওকে, তাহলে 72-এর সে বাকি যে টাকাটা মানে 72%, তার হচ্ছে 17/20, এই অংশটা সে ব্যবহার করছে ফুড অ্যান্ড ক্লোথসে। তো এখানে দেখা যদি ক্যালকুলেট করি তাহলে এটা হচ্ছে 4 5-এ 20, আর এখানে হচ্ছে 72% 4 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 23। ওকে, এবার 23 × 17 কত হবে? তো দেখো যদি আমি এখানে ক্যালকুলেট করি 23 × 17, 3 7 21, হাতে আমার 1, 7 2 14, 1 3 7, আর এখানে হচ্ছে 8, হাতে আমার কত পড়ে থাকছে? আবার 1, 2 1 2, আর 1, এখানে কত? 3, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। তো দেখো এটা কত? 23 নয়, এটা হচ্ছে কত হবে? 72-কে 4 দিয়ে ভাগ করলে পড়ে থাকে হচ্ছে 18। ওকে, তাহলে এটা হচ্ছে 18 আর এটা হচ্ছে 17। তাহলে 18 17 গুণ করলে কত হবে? 7 8 56, হাতে আমার 5, 7 থেকে 7, আর 8 15, 0, হাতে পড়ে থাকছে 3, 2 পড়ে থাকছে 20, 1 1 1, আর 2 যোগ করলে 306। তাহলে 306/5, এটাকে যদি আমি ভাগ করি তাহলে দেখো 5 6 30, 5 থেকে 5, এক হাতে দশমিক পড়লো, আর এটা হচ্ছে 2। তাহলে 61.2% সে ব্যবহার করে হচ্ছে কিসে? খাবার এবং জামা কাপড়, মানে ফুডস অ্যান্ড ক্লোদিংয়ে। তাহলে দেখো এখানে কী হতে হচ্ছে? 15 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, 61.2% সে ব্যবহার করছে ফুড অ্যান্ড ক্লোথসে। ওকে, সো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো এখানে কি বলেছে যে একটি ট্রেন 2 ঘন্টা যায় হচ্ছে 35 কিলোমিটার স্পিডে, সেটা 3.5 ঘন্টা যায় কত? 60 কিলোমিটার স্পিডে, এবং তারপরে 2.5 ঘন্টা যায় 70 কিলোমিটার স্পিডে। তাহলে ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড। তাহলে গড় বেগ বার করতে গেলে আমাকে কী করতে হবে? আমাকে টোটাল ডিস্টেন্সটা বার করতে হবে এবং সেটাকে ভাগ করতে হবে পুরো টোটাল সময় দিয়ে। তো তাহলে দেখো ট্রেনটা কত গেছে? 2 ঘন্টা গেছে কত? 2 ঘন্টা গেছে 35 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাহলে কত ডিস্টেন্স কভার করেছে? 35 দুগুণে 70, ঠিক আছে? এরপর 3.5 ঘন্টা গেছে কত? 3.5 ঘন্টা গেছে 60 কিলোমিটার স্পিডে। তো দেখো 3.5 যদি করি, এখানে 3 7 হচ্ছে 180, আর 60 হাফ হচ্ছে 30, 180 আর 30 যোগ করলে কত হচ্ছে? 210, ঠিক আছে? তারপরে গেছে কত? 2.5 ঘন্টা গেছে, 2.5 ঘন্টা কত স্পিডে গেছে? 70 কিলোমিটার পার আওয়ার স্পিডে, ঠিক আছে? তাহলে দেখো 70 দুগুণে হচ্ছে 140, আর হাফের জন্য হচ্ছে 35, 140 আর 35 যোগ করলে হচ্ছে 175 কিলোমিটার, ঠিক আছে? 175 কিলোমিটার। এবার তাহলে এখানে মোট কত ডিস্টেন্স কভার করেছে সেটা যোগ করি। এটা 5, 7 1 7, 7 আর 1 8, 8 আর 7 15, 15 আর 1 পড়ে যাচ্ছে 1 4। তাহলে 455 কিলোমিটার তারা ডিস্টেন্স কভার করেছে কতক্ষণে? 3 দুগুণে 5, 5 দুগুণে 60, আর হাফ আর হাফে 1, 8 ঘন্টায়। তারা 8 ঘন্টায় 455 কিলোমিটার সেই ট্রেনটা অতিক্রম করেছে।
তাহলে এখান থেকে যদি আমি অ্যাভারেজ স্পিড বার করি, অ্যাভারেজ স্পিড বার করার ফর্মুলা কি? টোটাল ডিস্টেন্স যতটা কভার হয়েছে, টোটাল ডিস্টেন্স কভার ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে 455কে এখানে 8 দিয়ে যদি ভাগ করব, দেখো 5 8 40, হাতে 5 পড়ে থাকছে, 6 8 48, ওকে, পড়ে থাকছে হচ্ছে 7, দশমিক করলে 8 8 64, আর পড়ে থাকছে হচ্ছে 6 আর হচ্ছে 7, তাহলে কত হচ্ছে 56.87 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড। এটা হচ্ছে এই ট্রেনটির গড় গতিবেগ বা অ্যাভারেজ স্পিড। তাহলে দেখো অপশন ডি রয়েছে এটার উত্তর। ঠিক আছে, এটা পুরোপুরি হয়নি, আরও একটু যাবে, বাট 8.7এই থেমে যাচ্ছে এখানে, যেহেতু 8.7 অবধি আমাদের উত্তর দেওয়া রয়েছে। তো আশা করি উত্তরটা বুঝতে পেরেছো। তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো কি বলছে, যে এই রিডাকশন ইন 20% ইন দ্য প্রাইস অফ অ্যাপেলস এনাবেলস এ বায়ার টু গেট 1 dozen অফ মোর অ্যাট রুপিস। মানে অ্যাপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। তো আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, যে কমে যাওয়ার পর যে ভ্যালুটা বা যতটা মূল্য সেটা আমাকে বার করতে হবে এই অঙ্কটাতে। তো দেখো কি বলেছে 20%। তো 20% যখন হচ্ছে, বলছে 20%-এ তোমার হচ্ছে কি হচ্ছে 1 ডজন এক্সট্রা কিনতে পারছে। এবার ধরো যদি অ্যাপেলের প্রাইসটা পুরো 100%ই কমে যেত, মানে বেসিক্যালি ফ্রি হয়ে যেত। ফ্রি হলে কি হচ্ছে, তুমি যত পরিমাণে পার্সেন্টেজ তোমার ডিসকাউন্ট বাড়ছে ঠিক তত পরিমাণে জিনিসটা কিনবে বেশি আরও। তাহলে 20-র সাথে কত গুণ করলে তোমার হচ্ছে 100 হচ্ছে 5 গুণ করলে, তাহলে এখানেও কি হচ্ছে 5 গুণ পরিমাণ তুমি জিনিস কিনবে যদি তার প্রাইস কম হতে থাকো। তাহলে 100% সমান মানে কত, 5 ডজন, 5 ডজন, তাহলে 5 ডজন ছাড় পেলো। ঠিক আছে, পুরো এতে এবার বলেছে কত হচ্ছে 50 টাকায় সে 1 ডজন অতিরিক্ত কিনেছে। তাহলে 50 টাকায় 1 ডজন কিনেছে অতিরিক্ত, তাহলে আমি এখানে বলতে পারি যে যদি হ্রাস মূল্যটা বার করতে হয় তাহলে 50 টাকা, আর এখানে কত পুরোপুরি হ্রাস মূল্য বাদ দিলে হচ্ছে 5 টাকা, 5 ডজন কিনতে পারবো। তাহলে ডজন প্রতি হ্রাস মূল্য কত হবে, 50কে 5 দিয়ে ভাগ করলে আমি রিডিউস প্রাইসটা পেয়ে যাব। তাহলে 50/5 সমান কত হচ্ছে 10 টাকা, কত পার ডজন। তো ডজন প্রতি হ্রাস মূল্য বা রিডিউস প্রাইস হচ্ছে 10 টাকা। তাহলে অপশন সি হচ্ছে 17 নম্বর প্রশ্নের উত্তর। ওকে, তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো এখানে কি বলেছে, 15,370-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে। তাহলে এখানে হচ্ছে ভাগ প্রক্রিয়ায় আমরা স্কোয়ারটা বার করব। দেখো কত রয়েছে 15,370, এটাকে 2 2-এর ঘরে ভেঙে নিলাম। ঠিক আছে, তারপরে যাচ্ছে লাস্টে কত 1। তো দেখো 1-এর সাথে আমি এখানে যদি 1 গুণ করি তবে এখানে কত 1 পাচ্ছি, এখানে কিছু পড়ে থাকছে না, পরের যে সংখ্যা দুটো সেটা নামবে 53। এবার এখানে কি করব, আমি 1-এর এখানে কি 1-এর এখানে রয়েছে তার দুগুণ, এখানে 2 নিলাম। এবার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা এখানেও বসাবো, দুটোর গুণফল 53 বা তার চেয়ে কম হবে। তো এখানে আমি এখানে কত 2 বসাতে পারছি, আর এখানেও যদি 2 বসাই তাহলে 22 দুগুণে কত 44, এখানে কত 9 পড়ে থাকছে। ঠিক আছে, আর 70টা আবার এখানে নেমে গেল। এর পরের ধাপে কি হচ্ছে, আমি এখানে 12 রয়েছে, 12 2 গুণ নিলাম, কত হচ্ছে 24। একইভাবে এখানেও কোনো একটা সংখ্যা বসাবো, সেটাও এখানে বসাবো যাদের গুণফল 970-এর সমান বা কম হতে পারে। তো আমি এখানে দেখো 4 নিলাম। ঠিক আছে, তাহলে এখানেও আমি 4 নিলাম। এবার 244-কে যদি আমি 4 দিয়ে গুণ করি কত হচ্ছে 4 4-এ 16, 1 4 4-এ 16 আর 1-এ কত 17, হাতে 1, 4 দুগুণে 8 আর 1-এর 9 হচ্ছে 9। তাহলে এখানে 900 কত পাচ্ছি 76। তো দেখো এখানে কত রয়েছে 970, আর এখানে বেরোলো হচ্ছে 976। তো 970-এর সাথে আমি যদি আর কত যোগ করলে 976 বেরোতো, যার ফলে যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা বেরোতো। সংখ্যাটা কত, শূন্যর সাথে এখানে শুধু আমাকে
970-এর সাথে 6 যোগ করলে 976 পাবো। তাহলেই হচ্ছে কি হচ্ছে এই যোগফলটা, এই সংখ্যাটা পূর্ণবর্গ হতো। তাহলে এখানে অপশন কত হচ্ছে? অপশন বি, 6 যোগ করলে 15,370-এর সাথে যদি 6 যোগ করতাম তাহলে যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো পরের অঙ্কটায় এইটার ভ্যালু দিয়ে দিয়েছে, আমাকে এইটার ভ্যালু বার করতে হবে। তো এখানে আমি কি করছি দেখো, 2a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার প্লাস 6a স্কোয়ার প্লাস ডট ডট প্লাস 20 স্কোয়ার এটা লিখলাম। এবার দেখো এটার মানে কি হচ্ছে, এখানে এটাকে আমি এইভাবে লিখতে পারি, 2 ইন্টু 1 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 তার স্কোয়ার ডট ডট এটাকে লিখতে পারি কত, 2 ইন্টু 10 তার স্কোয়ার। দেখো প্রত্যেকটাতে 2 স্কোয়ার কমন রইলো, তাহলে আমি কী করলাম, 2 স্কোয়ার কমন নিয়ে নিলাম। নিয়ে কত পড়ে থাকছে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস এখানে আপ টু 10 স্কোয়ার, এরকম এটা লিখতে পারি। তো দেখো 2 স্কোয়ার সমান কত, 4। আর এখানে এইটার ভ্যালু কত দিয়ে দিয়েছে, এখানে দেখো এখানে এইটার ভ্যালু দিয়ে দিয়েছে 385, তাহলে 4 গুণিত 385 লিখতে পারি। তাহলে গুণফল করি, 5 4 20 হাতে 2, 4 8 32 আর 2 হলে 34, হাতে আমার 3, 4 3 12 আর 3 যোগ করলে হচ্ছে 15। তাহলে 1540 হচ্ছে এর উত্তর। দেখো অপশন বি 1540, এটা হচ্ছে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো পরের অঙ্কটায় বলেছে ইফ এক্স ইস টু ওয়াই সমান 2:1, তাহলে এটার ভ্যালু কত। তাহলে আমি এখানে ধরেই নিই এক্স সমান 2 আর ওয়াই সমান 1, এটা আমি ধরতে পারি। তাহলে এখানে জাস্ট 2 আর 1-এর মান বসিয়ে দেবো। তাহলে এক্স স্কোয়ার মানে কত, এখানে 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইস টু এখানে কত, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে 2 দুগুণে 2 স্কোয়ার 4 আর এখানে 1, তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত পড়ে থাকছে, এখানে 3 আর এখানে 4 আর প্লাস 1, 4 আর 1 যোগ করলে কত পড়ে থাকছে, 5। তাহলে এই দুটোর অনুপাত কত হচ্ছে, অপশন এ 3:5। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো 21 নম্বর অঙ্কটায় বলেছে 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত জল মিশ্রিত করলে 8 লিটার দরে বিক্রিত করতে পারবো। তাহলে 10 টাকা লিটার এবং 12 লিটার দুধ রয়েছে, তাহলে মোট দাম কত, 12 10-এ 120 টাকা। এবার এই যে দুধটা রয়েছে কত, 120 টাকার দুধ রয়েছে, তো এটাকে 8 টাকা লিটার দরে তোমার হচ্ছে বিক্রি করবে, তাহলে কত লিটার বেরোবে। তো 120-কে হচ্ছে আমি 8 দিয়ে ভাগ করব, তাহলে কত বেরোচ্ছে, 120-কে 8 দিয়ে ভাগ করলে বেরোবে 15 লিটার। তাহলে দেখো প্রথমে কত ছিল, 10 টাকা লিটার দরে হচ্ছে 12 লিটার এবং 8 টাকা লিটার দরে, তাহলে কত লিটার বিক্রি করা যাবে, 15 লিটার আমি বিক্রি করতে পারবো 8 টাকা লিটার দরে বিক্রি করলে। তাহলে এখানে তো রয়েছে 12 লিটার দুধ, কিন্তু এখানে তো 15 লিটার, বাকিটা কি জল মিশিয়েছে। তাহলে কত পরিমাণ জল মিশিয়েছে, 15 থেকে 12 বাদ দিলে যে ভ্যালুটা বেরোবে সেটাই। তাহলে 15 থেকে 12 বাদ দিলে পড়ে থাকছে হচ্ছে 3 লিটার। ওকে, তাহলে এখানে কত, 3 লিটার জল মেশানো হয়েছে। অপশন এ হচ্ছে এই প্রশ্নটার উত্তর। তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো পরের এটা কি বলছে, একটা ভ্যালু দিয়েছেন, তার মান বার করতে হবে। তো আমি কি করছি, এই পুরো সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি এক্স ধরে নিতে পারি। ওকে, তাহলে এখানে তো লিখতেই পারি যে এক্স সমান কত, 20 প্লাস এক্স, কারণ এই বাকিটাও তোমার হচ্ছে এক্সে একই রকমভাবে থাকছে। এটাকে যদি বোথ সাইড স্কোয়ার করি তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 20 প্লাস এক্স। ওকে, এখান থেকে কি পাচ্ছি দেখো, এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার, না এটা এখানে একটা কাজ করাতে যেতে পারে। দেখো এখানে এক্সের এমন একটা মান নিতে হবে যার ফলে এক্স স্কোয়ারটাকেও কী হচ্ছে সেটা মিলে যাবে। তো দেখো আমি যদি এখানে এক্সের মানটা 5 নিই, তাহলে কী হবে, 20
প্লাস 5 সমান কত হচ্ছে 25 হচ্ছে। তাহলে এক্সের মান কত বেরোবে, এক্সের মানও বেরোবে হচ্ছে 5। তাহলে এখানে এক্সের মানটা এমন একটা সংখ্যা নিতে হবে যেটা এক্স স্কোয়ারকেও স্যাটিসফাই করছে, সেটা এখানে 5 পড়ে রয়েছে। এবার দেখো -4ও করতে পারতো, কিন্তু এখানে কি রয়েছে পজিটিভ, সেই জন্য এখানে আমি পজিটিভ ভ্যালুটাই নিলাম। তাহলে 5 হচ্ছে এই প্রশ্নটার উত্তর, অপশন ডি। এটাকে আরেকভাবেও করা যায়, যদি এরকম থাকে 20 প্লাস √20 প্লাস √20 এরকম যদি ভ্যালু থাকে, তো তখন কি করতে হবে, এই সংখ্যাটিকে যে দুটো সংখ্যার গুণফল সে দুটোতে গুণ করে নিতে হবে। তাহলে 4 গুণিত 5 এই দুটো আসে। তো এখানে যেহেতু পজিটিভ আছে, পজিটিভ থাকলে আমি বড় সংখ্যাটা নেব সবসময় উত্তরে, কিন্তু যদি এখানে নেগেটিভ থাকতো, নেগেটিভ থাকলে আমি এখানে ছোট সংখ্যাটা উত্তরে নিতাম। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। তো পরের অঙ্কটা দিয়েছে এবিসি তোমার হচ্ছে এত অনুপাতে টাকা বিনিয়োগ করে নিয়ে একটি অংশীদারি করবার শুরু করলো। 5 মাস পরে এ তার মূলধনের 1/3 তুলে নিল। মোট বার্ষিক লাভ এত হলে এ তার লভ্যাংশ কত? তো আমি ধরে নিচ্ছি এ, বি আর সি তারা কত অনুপাতে, 1/2, 1/3 আর এটা হচ্ছে 1/5 এই অনুপাতে তারা শুরু করেছিল। তাহলে আমি কি করব, এই সংখ্যাটাকে প্রত্যেকটাকে এই অনুপাতে করেছে, এটাকে আমি পূর্ণ সংখ্যা চেঞ্জ করে নেব। তাহলে এখানে প্রথমে যে ডিনোমিনেটর তাদের এলসিএম মানে 2, 3 এবং 5, এদের এলসিএম কত হবে, 2, 3 এবং 5 তিনটেই তো মৌলিক সংখ্যা, তো তাদের এলসিএম তাদের গুণফল হবে। তাহলে এটা এলসিএম কত 30। তাহলে হাফেরকে যদি আমি 30 দিয়ে গুণ করি, তাহলে প্রত্যেকটাকে কত আমি 30 দিয়ে গুণ করছি। ওকে, 30 দিয়ে গুণ করলাম, এটাকে হচ্ছে আমি 30 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে কত পড়ে থাকছে, 30কে 2 দিয়ে ভাগ করলে পড়ে থাকছে 15, 30কে 3 দিয়ে ভাগ করলে পড়ে থাকছে 10, আর এটা 30কে 5 দিয়ে ভাগ করলে পড়ে থাকছে 6। তো এত অনুপাতে তারা শুরু করলো, কিন্তু বলছে দেখো 5 মাস পরে এ তার মূলধনের 1/3 তুলে নিল। তাহলে এ 15 ভাগ কত করেছে, 5 মাস চালু করেছিল, এবং তারপরে 1/3 তুলে নিল। তাহলে 15-র 1/3 কত, 5 ভাগ। তাহলে 15 থেকে 1/3 বা 5 বাদ দিলে পড়ে থাকছে কত, 10। সেই 10টা কী করলো, বাকি যে 7 মাস 1 বছরে সেটা চালালো। এবার বি কী করলো, বি হচ্ছে 12 মাসই সেটাকে চালালো, সিও সেটাকে চালালো 12 মাস। ঠিক আছে, তো তাদের মূলধনের এবং সময় লভ্যাংশের অনুপাত কত হলো দেখো, 5, 15, 75 এবং 10 হাতে 70। তাহলে 75 আর 70 যোগ করলে কত হয়ে যাবে, 145। এটা বেরোচ্ছে হচ্ছে কত, 120, আর এটা হবে 6, 12, 72। ঠিক আছে, এই অনুপাতে তারা তাদের লভ্যাংশ পাবে, এটুকুনি আমরা বুঝলাম। এবার এর লভ্যাংশের পরিমাণ কত, এ কত অংশ করেছে, 145 অংশ। কতর মধ্যে, এই তিনটে যে যোগফল সেই তিনটে যোগফল আমাকে বার করতে হবে। তাই দেখো 120 প্লাস 45 আর 72 এই তিনটেকে যদি যোগ করি তাহলে কত বেরোবে, 0 আর 5 এখানে বেরোবে 7, তারপর থাকছে হচ্ছে 7 আর 2 9, 9 আর 4 13, 13 হাতে আমার 1, 1 1 2, 2 আর 1 3, মোট হচ্ছে 337। এবার কত টাকা রয়েছে, 6740 টাকা। তার মধ্যে দেখো 337 দুগুণে হচ্ছে 674, তাহলে এখানে কত পড়ে থাকছে 20, আর 145 দুগুণে হচ্ছে 290 আর 0, তাহলে এর লভ্যাংশ হচ্ছে কত, 2900 টাকা। এটা হচ্ছে কি অপশন এ, 2900 টাকা হচ্ছে এই প্রশ্নটার উত্তর। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো দেখি পরের অঙ্কটাই কি দিয়েছে। তো দেখো কি বলছে, একটা ছাত্রের পরীক্ষার নম্বর 63-র পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করা হলো, নিয়ে সমস্ত ছাত্রের গড় নম্বর কি হাফ বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে ক্লাসে কতজন ছাত্র ছিল, দেখো এখানে 63 ছিল হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার, কিন্তু 83 হয়ে গেছে কত, যেটা নথিভুক্ত হয়ে গেছে। তাহলে এর গ্যাপ কত, 20। ঠিক আছে, তাহলে 20 নাম্বার বেড়েছে, এর ফলে কি হচ্ছে, প্রত্যেকটা ছাত্রের হাফ নাম্বার করে বৃদ্ধি পেয়ে গেছে। ওকে, তাহলে ক্লাসে কতজন ছাত্র ছিল, তাহলে 20 নম্বর মোট বেড়েছে, প্রত্যেকের গড় নম্বর বৃদ্ধি পেয়েছে কত, হাফ। তাহলে মোট ছাত্র 20কে অর্ধেক দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। তাহলে এখান থেকে কত লিখতে পারি, 20 গুণিত 2
সমান কত 40। তাহলে ক্লাসে অপশন সি 40 জন ছাত্র ছিল। ঠিক আছে, তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। এটা এই সেটের লাস্ট অঙ্ক। তো দেখো এখানে কি বলেছে, এ ম্যান স্পেন্ডস ইন 4 মান্থ হোয়াট ই আর্নস ইন 3 মান্থ। মানে একটা ব্যক্তি 3 মাসে যা রোজগার করে তা 4 মাসে সে উড়িয়ে দেয় বেসিক্যালি। যদি তার বাৎসরিক সঞ্চয় 45,000 টাকা হয় তাহলে তার মাসিক আয় কত, এটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে সেই ব্যক্তিটির 3 মাসের ইনকাম হচ্ছে কত, 4 মাসের খরচা বা এক্সপেন্ডিচার। তাহলে ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিও কত, 4:3। তাহলে 3 অনুপাত, সে যদি 4 অনুপাত ইনকাম করলে সে 3 অনুপাত উড়িয়ে দেয় বেসিক্যালি। তাহলে তার সেভিংস কত, 1 ইউনিট। এবার তার অ্যানুয়াল সেভিং কত, অ্যানুয়াল সেভিং হচ্ছে 45,000 টাকা। এবার মান্থলি সেভিংটা কত, মান্থলি যদি সেটাকে ভাগ করি তাহলে কত হবে, 45,000কে আমি 12 দিয়ে ভাগ করব, তাই তো? ওকে, তাহলে কিভাবে হবে দেখো, 3 12 36, হাতে 9, 5 পড়ে থাকলো, 12 7 84, হাতে 11, 10, 12, 5 না ধরো 3 12, এখানে 9 9 9 শূন্য 90, 7, 6 হাতে থাকছে 7, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 12কে ভাগ করলে 50। ঠিক আছে, তাহলে মান্থলি সেই লোকটা কত করে, 3750 টাকা। এটা কি হচ্ছে 1 ইউনিট, এটা তার সেভিংস। তাহলে আয় বা ইনকাম কত, ইনকাম কত হচ্ছে 3 ইউনিট, সরি কত বলেছে 4 ইউনিট এটা। তাহলে 4 ইন্টু 3750, তাহলে 4 4 0, 4 5 20, 2 হাতে 4 7 28 আর 2 হচ্ছে কত 30, হাতে আমার 3, 4 হাতে 12 আর 3 হচ্ছে কত 15,000 টাকা। তাহলে ব্যক্তিটির মাসিক আয় হচ্ছে কত, 15,000 টাকা। ওকে, তাহলে অপশন এ হচ্ছে 25 নম্বর প্রশ্নের উত্তর। তো চলো এভাবেই আমরা 2018 সালের মিসলেনিয়াস যে এক্সাম রয়েছে তার 25টা অঙ্কের কোয়েশ্চেন সলভ করে ফেললাম। তো আশা করি অঙ্কগুলো বুঝতে তোমাদের কোথাও অসুবিধা হয়নি। যদি কোথাও অসুবিধা থাকে সেটা কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে আমার এক্সপ্লেনেশনগুলো তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই ফর টুডে।